গ্রিনল্যান্ড নিয়ে যা ঘটছে সেটি এখন আর কোনো দূরের কূটনৈতিক আলোচনা নয়। এটি গ্রিনল্যান্ডের জন্য খুবই বাস্তব এক সংকট। বড় ও শক্তিশালী দেশগুলোর চাপের মুখে ছোট দেশগুলো কিভাবে নিজেদের ভবিষ্যৎ রক্ষা করবে, এই প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে গ্রিনল্যান্ড ও ইউরোপ। ডেনমার্কের একটি অঞ্চল হলেও 2009 সাল থেকেই তারা পুরোপুরি স্বায়ত্তশাসিত গ্রিনল্যান্ড। আইন অনুযায়ী তারা চাইলে যে কোনো সময় স্বাধীনতার সিদ্ধান্ত নিতে পারে। গ্রিনল্যান্ডের প্রায় সব বড় রাজনৈতিক দলই শেষ পর্যন্ত স্বাধীনতার পক্ষে, কিন্তু সমস্যা হলো অর্থনীতি। এখনও অর্থনৈতিকভাবে পুরোপুরি নির্ভরশীল হতে পারেনি গ্রিনল্যান্ড, তাই আপাতত ডেনমার্কের সঙ্গেই থাকতে হচ্ছে তাদের। এই অবস্থায় গ্রিনল্যান্ড নিয়ে আগ্রহ প্রকাশ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ্যে বলছেন, যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ড চাই। প্রথমে বিষয়টিকে রাজনৈতিক বক্তব্য হিসেবে বিবেচনায় নিয়েছিলেন ইউরোপীয় নেতারা। পরবর্তীতে ভেনেজুয়েলায় বোমা হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার পর তাদের কাছে স্পষ্ট, গ্রিনল্যান্ড দখলের বিষয়ে প্রকৃতপক্ষেই আগ্রাসী ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, গ্রিনল্যান্ড ইস্যুতে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা পুরোপুরি নাকচ করা হয়নি, যদিও সম্ভবত যুদ্ধের চেয়ে অর্থনৈতিক চুক্তিতেই বেশি আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতে বড় সংকটে পড়েছে ইউরোপ। ডেনমার্ক ন্যাটোর সদস্য এবং ন্যাটোর প্রধান নিরাপত্তার নিশ্চয়তা আসে যুক্তরাষ্ট্রের কাছ থেকেই। কিছুদিন আগেও যুক্তরাষ্ট্র কোনো ন্যাটো সদস্য দেশের ভূখণ্ড দখল করতে পারে এমন ধারণা ছিল অবাস্তব। এখন সেটি আর পুরোপুরি অসম্ভব বলে মনে হচ্ছে না। বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে সামরিক পদক্ষেপ নেয়, ডেনমার্কের পক্ষে তা ঠেকানো শুধু কঠিন নয়, প্রায় অসম্ভবই বটে। গ্রিনল্যান্ডে নিয়োজিত ড্যানিশ বাহিনীকে ব্যঙ্গ করে দুটি কুকুরের দল বলে আখ্যায়িত করেছিলেন ট্রাম্প। কথাটি অবমাননাকর হলেও বাস্তবতা হলো, গ্রিনল্যান্ডে ডেনমার্কের সামরিক উপস্থিতি খুবই সীমিত। সেখানে ডেনমার্কের জয়েন্ট আর্কটিক কমান্ডের অধীনে হাতে গোনা কয়েকটি যুদ্ধজাহাজ এবং অনুসন্ধান ও উদ্ধারকারী দল ছাড়া তেমন কিছুই নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান অনেক শক্ত। 1951 সালের এক চুক্তির আওতায় উত্তর পশ্চিম গ্রিনল্যান্ডে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক ঘাঁটি রয়েছে। ওই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র চাইলে দ্বীপটিতে আরও ঘাঁটি স্থাপন করতে পারে। বর্তমানে সেখানে প্রায় 650 জন মার্কিন সেনা, বিমান বাহিনী ও মহাকাশ বাহিনীর সদস্য মোতায়েন আছেন। ডেনমার্কও তাই পরিস্থিতি বুঝে তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। আর্কটিক নিরাপত্তার জন্য তারা অতিরিক্ত $4.2 বিলিয়ন প্রতিরক্ষা ব্যয়ের ঘোষণা দিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকেই আরও 16টি F-35 যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। তবুও যুক্তরাষ্ট্রের পূর্ণ সামরিক শক্তির সামনে ডেনমার্কের এই প্রতিরোধ খুবই সীমিত বলে মনে করছেন বিশ্লেষকরা। এই কারণেই ইউরোপ সামরিক পথ নয়, বরং কূটনৈতিক পথ বেছে নিয়েছে। তারা ট্রাম্পকে সরাসরি বাধা দেওয়ার বদলে বোঝাতে চাইছে, আর্কটিক নিরাপত্তার সেরা সমাধান ন্যাটোর মাধ্যমেই সম্ভব। ইউরোপের বক্তব্য হলো, গ্রিনল্যান্ড দখল নয়, বরং ন্যাটোর যৌথ উপস্থিতি এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ব্রিটেন ও জার্মানির বক্তব্যেও এই অবস্থান স্পষ্ট। তবে ইউরোপের এই সব অনুরোধেও ট্রাম্পের অবস্থান বদলায়নি। ইউরোপ যখন বলে 1951 সালের চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের যতটুকু সামরিক উপস্থিতি প্রয়োজন সেটাই যথেষ্ট, কিন্তু ট্রাম্প বলছেন তিনি আরও বেশি চান। রাশিয়া ও চীন গ্রিনল্যান্ড দখল করতে পারে, এই দাবি নিয়ে প্রশ্ন উঠলেই তিনি বারবার একই কথা বলেন। এই অবস্থায় ইউরোপের সামনে খুব বেশি পথ খোলা নেই। চাইলে তারা ডেনমার্কের উপর চাপ দিতে পারে যেন গ্রিনল্যান্ডে স্বাধীনতা নিয়ে গণভোট হয়। যদি গ্রিনল্যান্ডবাসীরা স্বাধীনতা বেছে নেয়, তাহলে ইউরোপ বলতে পারে এটি তাদের দায় নয়। তবে আপাতত সেই পর্যায়ে পরিস্থিতি পৌঁছায়নি। এখন কোপেনহেগেন ও নৌকের পাশে দাঁড়িয়ে ইউরোপ বলছে, ডেনমার্কের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে এবং গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। তবু বাস্তবে একটি সমঝোতার দিকেই পরিস্থিতি এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেকে। সম্ভবত গ্রিনল্যান্ডের বিপুল খনিজ ও বিরল মাটির সম্পদে যুক্তরাষ্ট্রকে প্রবেশাধিকার দেওয়া হবে। পাশাপাশি দ্বীপটিতে মার্কিন সামরিক উপস্থিতি আরও বাড়াতে পারে। এতে ট্রাম্প বলতে পারবেন তিনি যা চেয়েছিলেন তা পেয়েছেন, আর ইউরোপ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। ন্যাটো এখনও টিকে আছে।